শেখ মুজিবুর রহমানের যে ইতিহাস সবার কাছ থেকে লুকানো হয়েছে, সেই ইতিহাসগুলো জানার পর আপনার চোখ কপালে উঠে যাবে। শেখ মুজিবের এই সকল জঘন্য কর্মকাণ্ড আমাদের কাছ থেকে লুকানো হয়েছে। এমনকি যে পত্রিকায় এই কুকর্মগুলো লেখা হয়েছিল, সেই পত্রিকাগুলো মানুষের সামনে প্রকাশ করতে দেওয়া হয়নি। এবং আপনি ভালো করে লক্ষ্য করবেন, 1972 সাল থেকে 1975 সালের ইতিহাস আমাদের পাঠ্য বইয়ে খুব একটা দেওয়া নেই। এবং এই 3-4 বছরে কি ঘটেছে তা সম্পর্কে খুবই কম মানুষই জানে। বাংলাদেশের জেনারেশন কখনো জানতেই পারেনি 1974 সালে ঠিক কি কারণে কবি রফিক আজাদ ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো এটা লিখেছিলেন। ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো। কি এমন হয়েছিল শেখ মুজিবুর রহমান ক্ষমতায় থাকাকালীন? আজকের এই ভিডিওতে সে সকল প্রশ্নের উত্তর জানতে চলেছেন, তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। গোপনে ইতিহাসের মধ্যে রয়েছে 1974 সালের ভয়াবহ দুর্ভিক্ষের ইতিহাস। ক্ষুধার্ত মানুষের ক্ষুধা সামাল দিতে সে সময় জায়গায় জায়গায় খোলা হয়েছিল লঙ্গরখানা। কোনোদিন পাওয়া যেত রুটি, আবার কোনোদিন পাওয়া যেত কচু সিদ্ধ। বিবিসি বাংলা রিপোর্ট অনুযায়ী 2 বছর বয়সী অভুক্ত শিশুর কান্নায় অতিষ্ঠ হয়ে জামিলা খাতুন নামের এক নারী বাচ্চাটিকে বাড়ির পাশে একটি খাদে ফেলে দিয়েছিল। অবশ্য জমিলা খাতুনের সেই শিশুর ভাগ্য ভালো ছিল, যার কারণে প্রাণে বেঁচে যায়। শিয়ালের মুখ থেকে পাড়ার লোকজন সেই ছেলেটিকে তুলে এনেছিল। 1974 সালের দুর্ভিক্ষ নিয়ে অস্ট্রেলিয়ার সাংবাদিক জন বিলজার একটি ডকুমেন্টারি তৈরি করেছিলেন। এই ডকুমেন্টারি ছিল 27 মিনিটের। সেখানে তিনি তুলে ধরেছিলেন বাংলাদেশের মতো একটি কনজারভেটিভ দেশে মেয়েরা তাদের কাপড় বিক্রি করে খাবার কিনেছিল, গায়ের কাপড় বিক্রি করে খাবার খেয়েছিলেন বাসন্তী। এরপর তিনি জাল দিয়ে তার লজ্জা নিবারণ করার চেষ্টা করেছিলেন। এই ছবিটি প্রকাশও করা হয় দৈনিক ইত্তেফাকে। এমন দুর্ভিক্ষে কবি রফিক আজাদ লিখেছিলেন, ভাত দে হারামজাদা আর নয়তো মানচিত্র খাবো। শেখ মুজিবের সেই শাসনকালে রাজনীতিতে তখন বিরাজ করছিল চরম অস্থিরতা। সেই সময় কিউবা দেশের কাছে বাংলাদেশ পাট বিক্রি করেছিল। বিভিন্ন ঐতিহাসিক এই বিষয়টিকে বাংলাদেশের দুর্ভিক্ষের কারণ হিসেবে দেখে। কিউবার কাছে পাট বিক্রির সিদ্ধান্তে আমেরিকা সাথে সাথে বাংলাদেশের সাহায্য করা বন্ধ করে দেয়। খাদ্য নিয়ে বাংলাদেশের পথে যে জাহাজ ছিল সেটি ফিরিয়ে নেওয়া হয়। এমনকি কোনো প্রাইভেট স্টকও ছিল না। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি, পরিবহন খরচ বৃদ্ধি, লাগামহীন মূল্যস্ফীতি, সব মিলিয়ে পরিস্থিতি ছিল সরকারের নিয়ন্ত্রণের বাইরে। তবে এই যুক্তিগুলো অনেকের কাছে ভিত্তিহীন। বিভিন্ন ইতিহাসবিদ মনে করেন 1974 সালের দুঃশাসনের কারণে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল। অমর্ত্য সেন তার বই লিখেছিলেন 1974 সালে সব থেকে বেশি খাদ্য উৎপাদন হয়েছিল, কিন্তু দুর্ভিক্ষ হওয়ায় সেখানে 3 লক্ষ মানুষ মারা গিয়েছিল। নোবেল বিজয়ী অমর্ত্য সেন তার পভার্টি অ্যান্ড ফ্যামিনিজ বইয়ে এটি লিখেছিলেন। সুষম বন্টনের অভাব, দুর্নীতি এবং স্বজনপ্রীতি, এর পাশাপাশি পার্শ্ববর্তী দেশের চোরাচালানি, এমনকি বঙ্গবন্ধু সে সময় বলেছিল সবাই পায় সোনার খনি আর আমি পেয়েছি চোরের খনি। এই সময় লন্ডনের গার্ডিয়ান পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছিল বর্তমান দুর্ভিক্ষের জন্য বর্তমান সরকারই দায়ী। প্রতি বছর যে পরিমাণ চোরাচালান হয়ে চাল ভারতে যায় তার পরিমাণ 10 লক্ষ টন। এরই মধ্যে 1975 সালের 17 মার্চ শেখ মুজিবের 55তম জন্মবার্ষিকীতে 55 পাউন্ড ওজনের কেক কাটা হয়েছিল। এদিকে দেশের মানুষ দুর্ভিক্ষে মরছে, আর শেখ মুজিব তার জন্মদিনে 55 পাউন্ড ওজনের কেক কেটেছিলেন। 6 অক্টোবর ইত্তেফাক পত্রিকা একটি প্রতিবেদন করে সে সময় 21 লক্ষ টাকার মদ এবং সিগারেট বাইরে থেকে আমদানি করা হয়েছিল, আর এই সবগুলো ছিল সরকারি টাকায়। যখন হাজার হাজার মানুষ না খেয়ে মরেছে, তখন শেখ কামাল ও শেখ জামালের বিয়ে হয় সোনার মুকুট মাথায় দিয়ে। রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে তারা আমোদ ফুর্তি করেছে, ধুমধাম করে বিয়ে করেছে। বিয়ের পরের দিন প্রত্যেকটি পত্রিকায় ছাপানো হয় প্রধানমন্ত্রীর 2 ছেলে সোনার মুকুট মাথায় দিয়ে বিয়ে। বন্ধুরা, শেখ মুজিবুর রহমানের ইতিহাস 1972 সাল থেকে 75 সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছ থেকে লুকানো হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পুরোটা সময় শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলে বন্দী ছিলেন। সেই সময় দেশে কি পরিমাণ যুদ্ধ হয়েছে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা শেখ মুজিবুর রহমান ভালো মতো জানতেন না। 1972 সালে যখন শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ফেরত এলেন, বাংলাদেশ তখন যুদ্ধ বিধ্বস্ত। দেশে ফরেন রিজার্ভ নেই, প্রশাসনে যথেষ্ট লোক ছিল না, মানুষের খাদ্যের অভাব ছিল, আইন শৃঙ্খলা বাহিনীর ডিসিপ্লিন ছিল না। বাংলাদেশে 24 সালের স্বাধীনতার পরও কিছুটা এমন পরিস্থিতি হয়েছিল। সে সময় শেখ মুজিবের উপরে বাংলাদেশের মানুষের ভরসা এবং আশা ছিল, যেমনটা বর্তমানে ডক্টর ইউনূসের প্রতি রয়েছে। তবে অনেকের মতে শেখ মুজিবুর রহমান মানুষের সেই প্রত্যাশা পূরণে চরম ব্যর্থ হয়েছেন। তার এই ব্যর্থতার মূল কারণ ছিল স্বজনপ্রীতি এবং ক্ষমতার প্রতি লোভ। 1972 সালে দেশ গড়ার লক্ষ্যে নতুনভাবে কাজ শুরু হলো। 23 মার্চ জারি করা হলো গণপরিষদ আদেশ, কারণ দেশ চালাতে গেলে একটি আইন লাগবেই। তো এরই ফলে 1970 নির্বাচনে নির্বাচিত 469 জন জনপ্রতিনিধির মধ্য থেকে
103 জন সদস্য নিয়ে গণপরিষদ গঠিত হয়। এদিকে ডক্টর কামাল হোসেন এবং 34 জন সদস্য মিলে বাংলাদেশের সংবিধানের ড্রাফট তৈরি করতে শুরু করেন। এরপর মাত্র 4 মাসের মধ্যেই এই সংবিধান সংসদে পাশ হয়। 16 ডিসেম্বর 1972 সাল থেকে এই সংবিধান কার্যকর করা হয়। এই সময় সবকিছু ঠিকই ছিল, কিন্তু 1973 সালে সংবিধান অনুযায়ী বাংলাদেশে নির্বাচন হয়। 7 মার্চের সেই নির্বাচনের সময় রাষ্ট্রের ক্ষমতায় ছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি নিজেও নির্বাচনে অংশগ্রহণ নিয়েছিলেন। নিয়ম অনুযায়ী নির্বাচনের প্রার্থী হিসেবে রাষ্ট্রীয় সম্পদ তিনি ব্যবহার করতে পারবেন না, কিন্তু আইনকে অমান্য করে তিনি রাষ্ট্রীয় হেলিকপ্টার ভোটের প্রচারণার কাজে ব্যবহার করেন। নির্বাচনী প্রচারণায় এই অনৈতিক সুবিধা নিয়ে কিছু সমালোচনা করা হয়েছিল, কিন্তু মুজিবের জনপ্রিয়তায় কমতি হলো না। মুজিব নিজের জনপ্রিয়তা আর রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে সেই ভোটে নির্বাচিত হয়েছিলেন। তবে শেখ মুজিবুর এবার শুধুমাত্র বিজয়ে খুশি ছিলেন না, তিনি চেয়েছিলেন ভূমিধস বিজয়, মানে তিনি চেয়েছিলেন সংসদে যাতে কোনো বিরোধী দল না থাকে, যেমনটা তার মেয়ে শেখ হাসিনা করেছিল। আর এই কারণে সে সময় নির্বাচনে বেশ কারচুপি হয়েছিল। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে স্থানীয় নেতারা ভয়ভীতি দেখিয়ে অনেককে নির্বাচনে আসতে দেয়নি। অনেক কেন্দ্রে বিরোধী দল বেশি ভোট পেলেও শেষে আওয়ামী লীগ নেতাকেই পাশ করানো হয়। সে সময় আওয়ামী লীগ 11টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় লাভ করেছিল। অনেকেই বলে থাকেন স্বাধীন বাংলাদেশে এটাই ছিল ভোট ডাকাতির প্রথম ঘটনা। এই নির্বাচনে আওয়ামী লীগ 300টি আসনের মধ্যে 293টি আসনে জয়লাভ করে। এই পুরো নির্বাচনের কারচুপিতে সবথেকে বেশি ভূমিকা পালন করে রক্ষী বাহিনী। আপনারা অনেকে জানেন না এই রক্ষী বাহিনী কারা। মূলত যুদ্ধ পরবর্তী বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় শেখ মুজিবের অনুগত মুক্তিযোদ্ধাদের নিয়ে এই রক্ষী বাহিনী গঠন করা হয়েছিল। এই বাহিনী সেই সময় আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করেছে, কিন্তু কিছুদিনের মধ্যেই এই বাহিনী ভয়ঙ্কর হয়ে উঠতে থাকে। অনেক বিশ্লেষকরা বলে থাকেন শেখ মুজিবুর রহমান সে সময় বাংলাদেশ সেনাবাহিনীর ওপরে পূর্ণ আস্থা রাখতে পেরেছিলেন না, তাই তার স্বদেশ প্রত্যাবর্তনের মাত্র 1 মাসের মাথায় তার অনুগত মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে এই রক্ষী বাহিনী গড়ে তোলা হয়। বাংলাদেশের সেনাবাহিনীকে উন্নত না করে শেখ মুজিবুর রহমান এই রক্ষী বাহিনীকে অস্ত্র এবং সরঞ্জাম দিতে থাকে। তখন সেনাবাহিনীর মধ্যে একটি গুজব ছড়িয়ে পড়েছিল যে ভারতের সহায়তায় রক্ষী বাহিনী গড়ে তুলে সেনাবাহিনীকে বিলুপ্ত করে দেওয়া হবে। এমনই তার পিতা রক্ষী বাহিনীকে দিয়েও একই কাজ করিয়েছে। তো বন্ধুরা, সব মিলিয়ে সংগ্রামে নেতৃত্ব দেওয়া শেখ মুজিবুর রহমান যতটা জনপ্রিয় ছিলেন, একজন শাসক হিসেবে তিনি ততটাই ব্যর্থ হয়েছেন। তিনি যে সমস্ত উদ্যোগ গ্রহণ করেছিলেন সবগুলোই মূলত ব্যর্থ হয়েছিল। শেখ মুজিবুর রহমান তার ক্ষমতাকে আগলে রাখার জন্য এবং তার ক্ষমতাকে ধরে রাখার জন্য স্বজনপ্রীতির আশ্রয় নিয়েছিলেন এবং হাজার হাজার অনৈতিক কাজ তিনি করেছিলেন। এই ব্যাপারগুলো মানুষের মধ্যে একটি অসন্তুষ্টি এবং রাগ সৃষ্টি করেছিল, আর এখান থেকে শেখ মুজিবকে হত্যা করা হয়েছিল। শেখ মুজিবকে হত্যার নেতৃত্ব দেওয়া মেজর ফারুক এবং মেজর রশিদ এই হত্যাকাণ্ড সম্পর্কে বলেছিলেন যে সে সময় শেখ মুজিবুর রহমান এমন অবস্থায় চলে যাচ্ছিলেন তাকে হত্যা করা ছাড়া আসলে কোনো উপায় ছিল না। এভাবে 1975 সালে তাকে হত্যা করার পর আরেকজন স্বৈরশাসকের কাহিনী শেষ হয়। বাকিটা শেখ হাসিনার পরিণতি দেখার জন্য সবাই অপেক্ষা করছে। তো 1972 থেকে 1975 পর্যন্ত ইতিহাস আপনাদের সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছে। এর মধ্যে হয়তো অনেক ইতিহাসই মিস হয়ে গিয়েছে, সেগুলো না হয় আমরা অন্য কোনো ভিডিওতে জানবো। আজকের ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।